চল ওই দিক থেকে ঘুরে আসি। বাইরে আইসিইউ দাঁড়িয়ে আছি মনে আছে। এক্সেসিভ পেন অ্যাবডোমেন, এক্সেসিভ ভমিটিং, কোনো জন্ডিস, প্রচন্ড পেটে ব্যথা। ডক্টর তিওয়ারির কাছে আমি সারা জীবন a lot of fatty liver cases we are seeing. আমি অ্যালকোহল ছাড়া উঠতে পারবো না, অ্যালকোহল না খেলে শুতে পারবো না। আমাকে সেই অবস্থায় আমাকে নিওটিয়া থেকে অ্যাপোলোতে শিফট করা হয়। আমি ডক্টর ইন্দ্রজিৎ কুমার তিওয়ারি, আমি হেড গ্যাস্ট্রো ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটু বিকেল ব্লগটা শুরু করছি। এই এখন 4টে মতো বাজে। ব্লু হওয়ার পর আমার নানা ধরনের প্রবলেমস হয়, মানে প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি অনেকেরই অনেক প্রবলেমস থাকে। আমার ডিউরিং প্রেগনেন্সি সেরকম কোনো প্রবলেম হয়নি, বাট পোস্ট প্রেগনেন্সি আপনারা অনেকেই জানেন, আপনারা অলরেডি ব্লগে দেখেছেন যে আমি প্রচুর দিন হসপিটালে ভর্তি ছিলাম। প্রথমে ছিলাম নিওটিয়াতে, তারপর আমি ভর্তি ছিলাম অ্যাপোলোতে। বেসিক্যালি নিওটিয়া থেকে অ্যাপোলোতে আমাকে শিফট হতে হয় বাধ্য হয়ে, কারণ আমার পোস্ট অপারেশন কিছু ইনফেকশন হয়ে গেছিলো, সেটার জন্যই। আজকে ব্লুয়ের 9 মাস হয়ে গেছে, তো এই গত 9 মাস ধরে আমি কিন্তু মাঝে মাঝে ভালোই ভুগেছি। আর সেই জন্যই কোনো কারণে হোক আমার ওয়েট প্রথমে বেড়েছিল, তারপর আস্তে আস্তে সেই যে আমার ওয়েট লস হলো, আমার ওয়েট এখন একদমই কমে গেছে। এরকম নয় যে আমি নিজে থেকে খুব রিগোরাস কোনো এক্সারসাইজ করেছি বা কিছু করেছি, তা নয়। আমার ওয়েট ইভেনচুয়ালি এত ভুগেই কমে গেছে। আমি এখন ইনফ্যাক্ট 60 নিচেও এসে গেছি। মানে আমি যখন প্রেগনেন্ট হই তার আগে আমার ওয়েট ছিল 62 বা 63, সেটা থেকেও আমি এখন নিচে। আমার এখন লাস্ট ওয়েট দেখলাম 59। আজকে আমি আমার ডাক্তারকে দেখাতে যাবো, ডক্টর আইকে তিওয়ারিকে। সো বন্ধুরা, এখন মোটামুটি সন্ধেবেলা। আজকে আমার অফিস ছুটি ছিল এবং প্রচণ্ড টায়ার্ড, অনেক ভোরবেলা উঠেছিলাম, তো একদম ফাটিয়ে ঘুম দিলাম একটা। প্রেগনেন্সির পর থেকে কিছু কমপ্লিকেশানস হয়েছে, যার জন্য মাঝে মাঝে পেটে বিভৎস ব্যথা হয়, চরম ব্যথা হয়। এরকম হয়েছে যেরকম ইন্টারভেনাস ইঞ্জেকশন নিয়ে আসতে হয়েছে। হঠাৎ ব্যথাটা হয়, আর যখন হয় তখন যে কি বিভৎস ব্যথা হয় সেটা আমি ওকে সামনে থেকে দেখতে পাই। সেই ইন্টারভেনাস ইঞ্জেকশন এনে সেই তাই থেকে প্রণ বন্ধ, এবং যেই ডাক্তার ওকে পুরোপুরি দেখে আসছিলেন সেটা যিনি আমার বাবাকে দেখেন, উনি ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি। এবার আপনারা এখানে একটা জিনিস একটু বলে দিই, খুব নর্মাল একটা ব্যাপার, যে আমার বাবার ডায়ালিসিসটা হচ্ছে অ্যাপোলো হসপিটালে, কিন্তু ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি, মহেশ গোয়েঙ্কা, ওনারা তো গ্যাস্ট্রো। ডায়ালিসিস তো মেনলি নেফ্রোলজির একটা ব্যাপার, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে, ডক্টর মহেশ গোয়েঙ্কা, ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি, ওনার সাথে সম্পর্কটা এখন এমন হয়ে গেছে যে বাবা যখনই অ্যাপোলো হসপিটালেতে ভর্তি হয়, গ্যাস্ট্রো ডিপার্টমেন্টেই ভর্তি হয়, এবং ডাক্তারদের সঙ্গে আমাদের সম্পর্ক এত ভালো যে আমাদের ডাক্তারের উপর সেই ভরসাটা আছে। ডাক্তাররা সব থেকে ভালো ট্রিটমেন্ট যেটা, ডাক্তাররা ওখানেই নেফ্রোলজিস্ট আনিয়ে নেন, তো বাবার পুরোপুরি ট্রিটমেন্ট ওখানেই হয়। এবং ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি এমন একজন, বাবা এখনো বেঁচে আছে সেই ডাক্তারের জন্য। কাজরিকেও উনি মেনলি দেখছেন, অনেকদিন ধরে ঠিক ছিল একবার ডাক্তারটা দেখিয়ে আসবো, ওরও সময় হচ্ছিল না অফিসের জন্য। আজকে মোটামুটি একটা লং উইকেন্ড আছে, সোমবারও নববর্ষের ছুটি, তো আজকে যাবো ডাক্তারটা একটু দেখিয়ে আসবো। 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, 7টার সময়তে বেরোবো। আমি যেটা বলেছিলাম ইউটিউবে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে, যে ডাক্তারকে আমরা আমাদের ব্লগেতে নিয়ে আসবো। ডাক্তারও মাঝে খুব ব্যস্ত ছিল, আপনারা বলে অনেকেই জানতে চাইছিলেন যে সেই এপিসোডটা হচ্ছে না কেন, সেই এপিসোডটা হচ্ছে না কেন। আজকে সেই দিন যে হ্যাঁ যাচ্ছি, ওর চেক আপটাও হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে একটা আড্ডা সেশন মতন হবে, যেখানে কিছু মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং আমরা যেই সাফারিংটা থ্রু দিয়ে গেছি বা যাচ্ছি এখনও, সেটা যেন আর বাকি লোকজনের সঙ্গে না হয়, কি কি প্রিভেনশন বা প্রিকশনস আপনারা নিতে পারেন, সেটা নিয়ে আজকে একটা নির্ভেজাল আড্ডা মতন হবে। আমাদেরকে আপনারা দেখছেন ব্লগের মাধ্যমে 2019 সাল থেকে। আমাদের প্রচুর সাবস্ক্রাইবারদের সঙ্গে আমাদের অনেক সময় অ্যাপোলো হসপিটালে দেখা হয়েছে, তো মানে আমরা জাস্ট অ্যাপোলো যাই আসি এরকম একটা ব্যাপার। ফার্স্ট অফ অল তো বাবার তো ডায়ালিসিস অ্যাপোলোতে হয়, এবং সেটা ছাড়া বাবা মোটামুটি বিগত 3 বছরের মধ্যে 16 থেকে 17 বার হসপিটালাইজড হয়েছে। বিভিন্ন ইস্যু, বিভিন্ন প্রবলেমস। সত্যি কথা একটা জিনিস আমার মা সবসময় বলে যে হেলথ ইজ ওয়েলথ। শরীর স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ভালো থাকে। নিজের মানুষের শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আমরা এই ফেজটা দিয়ে প্রচুর গেছি, অনেকবার গেছি, এবং অনেক দিন ধরে ভাবছিলাম এই ব্লগটা বানাবো, যাতে যেই সমস্যা থ্রু দিয়ে আমরা গেছি সেটাতে বাকি মানুষদেরকে ফেস করতে না হয়। তো মোটামুটি 7টার সময়তে আমরা এখান থেকে বেরোবো, আর বেশি কিছু বলবো না। ডাক্তার ওখানে যাব, ওর চেক আপ হবে, এবং ডাক্তারের সঙ্গে যে ব্লগের প্ল্যানটা হয়েছে
দেখা যাক ডাক্তারের কি নিউজ রয়েছে সবাইকে দেওয়ার। বেসিক্যালি আমার ব্যাপারটা হচ্ছে কি, আমার পেটেরই সমস্যা বেশি, তো কি খাবো না খাবো মাঝে মাঝে দেখানো, মাঝে মাঝে চেক আপে থাকা, আমার অর্ধেক খাওয়া এখন মানা হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন, মানে অলরেডি এত ব্লগে দেখেছেন আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতাম, এখন সেটাই খেতে পারি না। চিংড়ি মাছ, ক্র্যাব, সি ফুড আমার সব থেকে প্রিয় ছিল, বাট সেসব আমি এখন ছেড়ে দিয়েছি। মানে আমি ইনফ্যাক্ট আমার দুধের জিনিসও খাওয়া পারবো না, আমি সে অর্থে মিষ্টিও খাই না, এখন মিষ্টি খাই না। রসগোল্লাটা শুধু খেতে পারি, রসগোল্লা বা দই, বাট সেরকম কিছুই এখন আর আমার খাওয়া হয় না। নিচে যাবো ব্লুকে নিয়ে, ব্লুয়ের এই টাইমটা হচ্ছে ঘুরতে বেড়ানোর টাইম, নিচে যাই, ও একটু স্ট্রলারে করে ঘোরে, ওর ভালোই লাগে। এই ব্লু, এই ব্লু, ব্লু, এই ব্লু, হ্যাঁ খুব পুজো করলি, ঘুরে এলি, চল ওই দিক থেকে ঘুরে আসি। ব্লু হওয়ার পর থেকে আমার এই পেটে ব্যথার সমস্যাটা শুরু হয়, মানে বেসিক্যালি গ্যাস্ট্রিকের প্রবলেম। আগে তো মানে যখন আমি বাড়ি এলাম হসপিটাল থেকে ছাড়ার পর, তার 15-20 দিন পর যখন আমার সব ওষুধ বন্ধ হয়ে গেল, হসপিটাল থেকে বাড়ি ফেরার পরও আমার 2টো অ্যান্টাসিড চলতো এভরিডে, বাট সেগুলো যখন বন্ধ হয়ে গেল, তারপর ওই 15 দিনে 20 দিনে একবার একটু খাওয়ার অনিয়ম হলে, আর একবার ভুল করে ক্র্যাব খেয়ে নিয়েছিলাম। তখন তো জানতাম না, কারণ সত্যি করে আমার সি ফুডে অ্যালার্জি নেই, খেয়ে নিয়েছি আর প্রচণ্ড পেটে ব্যথা। বাবার ডায়ালিসিস ছিল, বাবাও ডায়ালিসিস থেকে ফিরে গেছে, এখন ফিরে বসে কথা বলছে। তুমি আর কি কি করবে? শরীর কেমন আছে? অনেক ভালো আছে, আর বলুকে দেখার পরে আমার শরীর আরো ভালো হয়ে গেছে। আজকে ডায়ালিসিস নিয়ে কোনো কষ্ট হয়নি তো? না না না, সব ঠিক আছে। আসলে ডায়ালিসিস দিয়ে ফিরলে সেদিন একটু টায়ার্ডনেস থাকে, বাবা একটু রেস্ট করছিল, আমাদের সাথে একটু গল্প করলো, আর এই যে বুলুর সাথেও গল্প করে। বলবলি বলবুলি বলবলি আর একটা ব্যাপার একটু বলে দিই, আগের দিন যখন আমি কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম তখন 2-1 লিখেছিলেন, সেই ক্ষেত্রে বলছি যে ডাক্তার ভালো বা বাজে যে ব্যাপারটা সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যিনি আমার জন্য ভালো উনি আপনার জন্য ভালো নাই হতে পারেন, সেটা যার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে উনি সেরকমই ফিডব্যাক দেবেন। বাট আমাদের জন্য ইনারা হচ্ছেন ভগবান সমতুল্য। তোমার মা কোথায়? মা বাবার ডাক্তারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোথায় বলো তো কে? না না, আমি যাই চাই না প্লিজ। আজ ডক্টর আইকে তিওয়ারির সাথে দেখা করতে যাচ্ছি, তোমার ডাক্তার। তা আমি কি করবো তাহলে? বাবার আসলে কি হয় ব্যাপারটা, সত্যি কথা বলছি, বাবার একটা ফোবিয়া কাজ করে যে আমার ডাক্তারের নাম নিলেই বাবা ভাবে যে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, বাবাকে হসপিটালে ভর্তি করানো হবে। সেটা না, আজকে ওকে নিয়ে যাচ্ছি, ওর যে প্রবলেমটা আছে, পেটের যে সমস্যাটা, তাছাড়া ডাক্তারের সঙ্গে এমনিও আজকে আমরা একটু দেখা করবো, অনেকদিন ধরেই প্ল্যান ছিল। কি ও বলো? আমি বলছি আজ অব্দি তো আমাদের প্রচুর ব্লগ হয়েছে, ব্লগ তো আমরা চরম ইনফর্মাল ভাবেই বানাই, এখানে মা বসে আছে। তা আজকের ব্লগটাতে আমার একটু হলেও চাপ লাগছে, এখানে অত বড় ডাক্তার। আমি সবাইকে এটাই বলছিলাম যে ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারিকে আমরা যখনই দেখেছি, আমরা যেই ফ্রেমওয়ার্কে দেখেছি, বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে আইসিইউ দাঁড়িয়ে আছি, মনে আছে এই টেনশন, চাপ, ডাক্তার কখন আসবে, না আমি সেই মোমেন্টটা ইমাজিন করতে বলছি। আমি লাস্ট টাইম গিয়ে বাবার পাশে এসে চুপ করে দাঁড়িয়ে আছি, তোদের বললো না মাকে বলো মন শক্ত করতে, মানে উনি আমাকে দেখে এমন একটা কিছু রিয়েলাইজ করেছেন, তখন তোর বাবার শরীরে অ্যামোনিয়া হাই হয়ে গেছে, উল্টো পাল্টা বলছে। তখন আমি বললাম যে এরকম কথা উনি বলছেন কেন? তখন বললেন কি লাগাও একটা কোনো মেশিন লাগাতে বললো, আর তোদের তারপর বলেছিল, রাহুলকে বলেছিল যে তোমার মাকে বোঝাও যে এত টেনশন বাবাকে নিয়ে করতে না, তোমার বাবা ঠিকই আছে। ডক্টর তিওয়ারির কাছে আমি সারা জীবন, আমি যখন ওর বাবা অসুস্থ হয়, ওনাকে যখন অ্যাপোলোতে ভর্তি করি গ্যাস্ট্রো ইউনিটে, আমি তখন ভাবি যে ও বাবা যদি এদের কাছ থেকে ফিরে না আসতে পারে, তাহলে কারোর কাছ থেকে ফিরে আসতে পারবে না। তাহলে কতটা বিশ্বাস আমার, বুঝতে পারছেন? আমি মানে এতটা, আমি ভগবানের মতো বিশ্বাস করি। আর আমরা সবাই ফেসটা দিয়ে অনেকবার গেছি, 18 বার, প্রচুর বার গেছি। সেটাই আপনাদেরকে বলছিলাম যে বাবা এতবার হসপিটালে এসেছে। এবং সত্যি কথা বলতে গেলে আমার ওই মানে অ্যাপোলোর 5th ফ্লোর আইসিইউর বাইরে যে মাটির যে এক একটা খোপ হয় না, মানে এরকম যে খোপ,
আমার এখনো মনে আছে খোপ, একটা খোপ আরেকটা খোপের ওপর দিয়ে হাঁটছি, ওই জায়গাটা না পুরো বাড়ির মতন হয়ে গেছিল। মানে বাড়ির এক একটা জায়গা যত ভালো করে আমরা চিনি, বিশেষত 2023 আমি হসপিটালের বাইরের ওই জায়গাটা এত ভালো করে ওখানে চিনি জানি। এবং সত্যি কথা বলতে গেলে সেটাই আমার এখানে বলার ব্যাপার, যে ডাক্তারকে আমরা সেই এনভায়রনমেন্টে দেখে এসেছি। এই প্রথমবার আমরা ডাক্তারকে হসপিটালের বাইরে ডাক্তারের সঙ্গে দেখা করতে যাব। এবং সত্যি কথা বলতে গেলে ডাক্তারদের আইসিইউ রাউন্ড শেষ হলে, এইচডিইউ রাউন্ড শেষ হতে হতে অনেকক্ষণ টাইম লাগতো, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো একটা শোনার জন্য। ডাক্তার বললো মানে শান্তি, ঠিক আছে। আমরা নেমে এসেছি নিচে, বেরোবো এবার। এখান থেকে যেতে হবে হচ্ছে হলদিরামস অব্দি, ভিআইপি রোডে ওখানে। চলো। কৈখালির এখানে একটা বিশাল জ্যামেতে আমরা দাঁড়িয়ে আছি। মোটামুটি আমাদের সামনে গিয়ে একটা ইউটার্ন নিতে হবে। আমরা এসে গেছি কৈখালি মেন রোডের ওপর ওনার ক্লিনিকটা। তো এখানেও আপনারা দেখাতে পারেন, এটা ছাড়া আপনারা অ্যাপোলো হসপিটালেও আসতে পারেন। এখানে এসে গেছি। সো ডাক্তারের এই সেন্টারটার নাম হচ্ছে আরিকা মেডিওয়ার্ল্ড। যদি আপনারা ডক্টরকে দেখাতে চান আপনারা এখানেও আসতে পারেন। আমি এটার গুগল ম্যাপ লোকেশনটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখানে বসে আছি, দুজনকে আবার দেখছেন ডাক্তার, দেখা শেষ হলে আমাদের ডাকবেন। বাট এর আগে আমরা ডাক্তারকে দেখিয়েছি যতবার আমরা এই অ্যাপোলো হসপিটালেতে গিয়েছি, আমরা এখানে কিন্তু ফার্স্ট টাইম এলাম। হ্যালো স্যার। সো ডক্টরের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি মানে নানান এপিসোড, প্রচুর আপস অ্যান্ড ডাউনসের থ্রু দিয়ে স্যারের সঙ্গে এখন খুব ভালো রিলেশন, সম্পর্ক হয়ে গেছে আমার যে প্রবলেমটা হয়েছে, যেটা আমি বললাম আগে, যে পোস্ট প্রেগনেন্সি আমার যে একটা গ্যাস্ট্রিকের পেন এটা শুরু হয়েছে। মানে আমি যবে ছাড়া পেয়েছি, মানে জুন মাস তো নয়, আমি জুলাই মাসের 12-13 তারিখে ছাড়া পেয়েছি তো অ্যাপোলো থেকে। তারপর মোটামুটি 15-20 দিন আমি ওষুধ খেয়েছিলাম, এমনি অ্যান্টাসিডি ছিল। তারপর মোটামুটি ওই মাসে 2-3 বার প্রচন্ড গ্যাস্ট্রিকের পেন, তার জন্য আমাকে অনেক প্রিকশনস নিতে হয়েছে। এখন আমি অনেকটা সুস্থ, বাট হ্যাঁ সেটা একটা বিশাল ফেস ছিল। তো এরকম মানে ইনজেকশনও নিতে হয়েছে, এরকম typical pregnancy followed by infection followed by gastritis, lot of things in a short span of time. তো আজকে তো আমি মেইনলি এসেছি, আমার এখন যে প্রবলেমটা, মানে এখন কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে, বাট তাও আমি ফোনে সেদিন বললাম না আমার কি সত্যি এন্ডোস্কোপি দরকার নাকি। আমার এখন কিন্তু মাসে 2 বার তো হচ্ছে, 1-2 বার হচ্ছে, মানে লাস্ট 2 মাসে হয়তো 3 বার হয়েছে, কিন্তু কি আগে থেকে কমেছে কিন্তু পুরোপুরি কমে না। বেসিক্যালি ওর কনসার্ন আছে কতদিন ওষুধ চলবে বা কি খাওয়া। আর এখন ওষুধ তো কমিয়ে নিয়েছি, শুধু সেদিন বললেন কত ব্যথা করছিল বলে ওই নেক্সট্রো 40টা একটু খাচ্ছি মর্নিং এ, আর এখন তাও বন্ধই করে দিয়েছি। খাওয়া দাওয়া যে ইচ্ছা না আমি বন্ধ করেছি। সি ফুড যেগুলো বলেছিলাম মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, খাচ্ছি না। চিংড়ি, ইলিশ, বেগুনটা হয়ে যাচ্ছে, চিংড়ি মাছটা এগ হোয়াইট, এগুলো আমরা একটা আইবিএস করে লিস্ট বানিয়ে দিই। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোমে কোনো স্ট্রাকচারাল প্রবলেম হয়নি, মানে এন্ডোস্কোপি নর্মাল, কলোনোস্কোপি নর্মাল, কিন্তু তুমি যখনই ওই কিছু ফুড পাওয়া, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স যার আছে, মিল্ক খায় বা যেগুলো বললাম ময়দা, দুধ, বেগুন, শাক, চিংড়ি মাছ, ওইগুলো খেলে একটু ব্লোটিং হয়। আর ডিফারেন্ট ধরনের প্রবলেম, কারো আইবিএস-সি মানে কনস্টিপেশন থাকে, আইবিএস-ডি মানে কারো ডায়রিয়া থাকে, আইবিএস-পি মানে কারো পেন প্রিডমিনেন্ট থাকে, কারো আইবিএস-এম মানে মিক্সড, কোনো সময় লুজ মোশন, কোনো সময় ডায়রিয়া, কোনো সময় ক্র্যাম্পিং পেন। এগুলা না তোমারটা তো মেনলি পেন প্রিডমিনেন্ট আইবিএস ছিল। তোমার যেটা ছিল মেনলি পেন প্রিডমিনেন্ট ছিল, কি মাঝে মাঝে ব্যথা হতো, আর মাঝে মাঝে এখনো অতিরিক্ত ব্যথা হচ্ছে। তো আর বাইরে কোথায় বেড়াতে গিয়েছিল তখন তো? হ্যাঁ, সেই নর্থ বেঙ্গলেতে বেড়াতে গিয়ে রাত্রিবেলা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, ওই সময়টা ট্রিমেন্ডাস। সেটাই বলছে, তখন তো মনে হচ্ছে আই হোপ ইউ হ্যাভ টেকেন সাম সি ফুড অর সেটা প্রন খাওয়ার সঙ্গে 15 মিনিটের মধ্যে হয়েছিল। এখন আমার কাছে সব এমার্জেন্সি মেডিসিন থাকে, আল্ট্রাসেটটা রাখি, বাট লাস্ট মেডিসিন ইজ দ্য সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফুড ইউ আর নট টু অ্যালার্জিক, যেটা খেলে অসুবিধা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট। ডাক্তার যে কথাটা হচ্ছিল যে আমার পোস্ট প্রেগন্যান্সি কি প্রবলেম হয়েছে, প্লাস আমি ওনাকে একটু এক্সপ্লেন করতে বলবো। আমি কিন্তু অ্যাপোলোতে ভর্তি থাকাখালি দেখেছি যে লোকজন পোস্ট প্রেগন্যান্সি প্যানক্রিয়াটাইটিস নিয়েও ভর্তি হয়েছে, এরকমও কেসেস আমি শুনেছি। আমার তো সমস্যা হয়েছিল যেটা, যে আমার
প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে 5 দিন পর থেকে আমার সিভিয়ার জ্বর আসতে থাকে 103, 104, আর বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্রাই করায়, আইভিতে চলছিল, কিচ্ছু কমছিল না। সেই অবস্থায় আমাকে নিউটিয়া থেকে অ্যাপোলোতে শিফট করা হয় আর ওনাদের টিমের আন্ডারে আমি ভর্তি হই। তো বাকি স্যার এক্সপ্লেন করতে পারবে, কারণ আমার মানে সত্যি কথা বলতে সেকেন্ড লাইফ অলমোস্ট আমি পেয়েছি। কারণ এই অবস্থাতে যখন ভর্তি হয়েছিলেন অলরেডি সি ওয়াজ ফ্যাটিক, মানে আগে একটা ট্রিটমেন্ট চলেছে, একটু ওইখানে একটা আলাদা হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে দীর্ঘদিন ধরে, তারপরে সাডেনলি দে হ্যাভ টু ট্রান্সফার টু দ্য অ্যাপোলো। তো একটা মেন্টাল ফ্যাটিক ছিল অ্যালং উইথ দ্য ফিজিক্যাল ফ্যাটিক। না ডাব্লিউবিসি কাউন্টটা বেড়েই যাচ্ছিল না, বলছি কি এই ফ্যাটিকটা দুগুণা ছিল, একটা তো হচ্ছে ডিজিজের জন্য ছিল, তারপরে একটা সাইকোলজিক্যালি মেন্টালি ফেটে ইয়ে হওয়া, একটা ডেলিভারি হয়েছে, প্রেগনেন্সি হয়েছে, ইট ইজ এ হ্যাপি মোমেন্ট, খুশির মোমেন্ট, সেটা চেঞ্জ ইন্টু এ স্যাড মোমেন্ট, কেমন মাইন্ড ঠিক হচ্ছে না। তো হোয়াট উই গেট ইট ইজ এ সিভিয়ার সেপসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন ছিল, সিভিয়ার ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন, অ্যান্ড এগুলোতে অনেক হাই অ্যান্টিবায়োটিক, হাই ডোজে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, অ্যান্ড লাকিলি উই এবল টু কন্ট্রোল দিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস। যে পেটের ভিতরে ইনফেকশনটা ছিল সেটা আমরা কন্ট্রোল করতে পেরেছি, আর ওইটা করার পরে ওনার মোটামুটি ভালো হলো তখন। কিন্তু যে ইনফেকশনটা কেটে যায়, গ্যাস্ট্রো ইনফেকশন কেটে যায়, তারপরে একটা ইনটাইটি হচ্ছে পোস্ট ইনফেকশাস আইবিএস, যেটা আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম বলছিলাম। পোস্ট ইনফেকশন আইবিএস মানে ইনফেকশন পেটে কোনো যদি হয় তারপরে একটা ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ার চান্স থাকে, সেটা এক্স্যাক্টলি ইনার ওইটা সিকুয়েলি হয়েছিল, তার জন্য ইনি একটু বেশি ভুগলেন। পুরো এখনই যেটা 1-2টা ওষুধ খেতে হচ্ছে বা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, দিস ইজ বেসিক্যালি সিকুয়েলি অফ জিআই ইনফেকশন। তো এটা ব্যাড লক বলবো কি সাফার ফ্রম দিস, ইয়েস। এন্ড বাকি যেগুলো তুমি বলছো, অনেক লোক জানতে চায় প্রেগনেন্সিতে কি কি কমন হয় বা কি রোগ হয়, তো অনেক সিরিয়াসও রোগ হয়, লাইটলিও রোগ হয়, যেমন নজিয়া ভমিটিং, পেন অ্যাবডোমেন, মাইল্ডলি অনেক পেশেন্টের থাকে, জন্ডিস থাকে, এটা কমন হয়। কিন্তু কারো জন্ডিস ডেভেলপ করে যাওয়া ভেরি মানে আনইউজুয়াল, মানে রিস্কি, অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা নেগলেক্ট করতে পারি না। পেন অ্যাবডোমেন যেমন প্যানকেটাইটিস হয়, তো আমরা 2-3টা জিনিস খুব ভয় পাই প্রেগনেন্সিতে, যেটা হয় প্রেগনেন্সি উইথ প্যানকেটাইটিস অ্যান্ড প্রেগনেন্সি উইথ লিভার ডিজিজ। কোনো লিভার মানে জন্ডিস হয়ে গেছে, আমরা এমন পেশেন্ট পেয়েছি এলএফ, অ্যাকিউট লিভার ফেলিউর হয়েছে, বা ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি বলি আমরা, প্রেগনেন্সির সময় ওইটা ফ্যাটি লিভার প্রেগনেন্সির জন্য হয়, ও করে প্লেটলেট কমে যায়, লিভার এনজাইম বেড়ে যায়, জন্ডিস হয়ে যায়। তো দিজ আর সাম কন্ডিশন হুইচ রিকোয়ার আ কুইক অ্যাটেন্স, তোমাকে ইমিডিয়েটলি মানে ডক্টর কনসালটেশন করে ইউ হ্যাভ টু। আজকে আমি সকালে আমাদের কাছে একটা পেন অ্যাবডোমেন প্রেগনেন্সি এসেছে, 28 প্রেগনেন্সি। প্রবলেম হয় ওই 20 থেকে 28, 32, বিকজ যদি বাচ্চা অনেক সময় ম্যাচিউর হয়ে যায় না, 36, 37 উইক হয়ে যায়, যখন বাচ্চার ম্যাচুরিটি আমরা দেখি, বা ইভেন 32 উইক প্লাস হয়, বাচ্চার ওয়েট ভালো থাকে, আমরা আর্লি টার্মিনেশন করে অনেক কিছু সামলাতে পারি, মায়ের ফুল কেয়ার। কিন্তু 20 সপ্তাহ, 22 সপ্তাহ বা 25 সপ্তাহ যখন আমরা টার্মিনেশন করতে পারছি না, আর্লি ইন্ডাকশন করতে পারছি না, মা বাচ্চা দুটো লাইফে ট্রিটমেন্ট করতে হবে। তো দ্যাট ইজ মোর চ্যালেঞ্জিং ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা হয়, উই হ্যাভ টু টেক কেয়ার অফ 2 লাইফস। মা হচ্ছে, তার সঙ্গে বাচ্চা, প্লাস মা হচ্ছে রোগী নেই। প্রেগনেন্সি যে ফিজিক্যাল কন্ডিশন, সেটা তো রোগ কিছু নেই, ইট ইজ এ ফিজিক্যাল কন্ডিশন when everybody wants to enjoy the motherhood. But at the same time, if you get some sort of disease process, সেটা হচ্ছে একটা এক্সট্রা স্ট্রেস মাথার ভিতরে, নোবডি ইজ প্রিপেয়ার্ড ফর দ্যাট স্ট্রেস। তো যেও আমাদের যেটা আমার মেসেজ হচ্ছে, মানে সবারই জন্য, অ্যাটলিস্ট প্রেগনেন্ট মাদারের জন্য, কি কিছু কিছু স্পেসিফিক সিমটমসকে নেগলেক্ট করা যাবে না। যেমন সিভিয়ার পেন অ্যাবডোমেন হচ্ছে, সিভিয়ার রিফ্লেক্টিভ নসিয়া ভমিটিং হচ্ছে, বা এলো ইউরিন হচ্ছে, জন্ডিস হচ্ছে, এইগুলা নেগলেক্ট করা যাবে না। ইমিডিয়েটলি অ্যাটলিস্ট ডক্টর কনসালটেশন করে, কিছু বেসিক টেস্ট করে, একটা ইউএসজি করে, ব্লাড টেস্ট করে আমরা ফাইন্ড আউট করে নিই কি না এটা সিরিয়াস আছে, কি সিম্পল গ্যাস অ্যাসিডিটির জন্য বা প্রেগনেন্সির জন্য কিছু সাইড ইফেক্ট হচ্ছে। দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, কি 2-3টা জিনিস, মানে এক্সেসিভ পেন অ্যাবডোমেন, এক্সেসিভ ভমিটিং, কোনো জন্ডিস বা এনি ফেব্রাইল ইলনেস, ইউ শুড নট নেগলেক্ট ইট। সেকেন্ড একটা ব্যাপার আমি একটু এখানে বলছি, কারণ আমাদের ব্লগে আজ অব্দি এটা বলা হয়নি। আপনারা সকলেই জানেন যে আমার বাবার ডায়ালিসিস হয়, এবং বাবা অন্তত 16 থেকে 17 বার অ্যাপোলো হসপিটাল, 18 বার অ্যাডমিটেড হয়েছে। ডক্টর জানেন, মানে অ্যাপোলো হসপিটালের অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে সবাই আমার বাবাকে চেনেন। অনেক সময় তো বলে সেকেন্ড হোম বা সামথিং লাইক দ্যাট, বাট যেই সাফারিং এর থ্রু দিয়ে আমরা যাই, এবং এক একটা
মুহূর্ত আমার মনে আছে, আমি ডাক্তারের সঙ্গে এখানে বসে আছি, কিন্তু আমি স্যারকে কোনোদিন এই সেট আপে একটা রিল্যাক্সড মোডেতে কোনোদিন স্যারের সঙ্গে কথা হয়নি। সবসময় আইসিইউর বাইরে দাঁড়িয়েছি, একটা সেকেন্ড আসলো, হাত ফাট ঠান্ডা, আমি যাই না, স্যার এটা জানে যে কাজলই যায়, আমি বাইরে দাঁড়িয়ে থাকি টেনশন নিয়ে। তুমি তো এখানে আইসিইউ সেটআপে দেখো তো, আইসিইউতে কে ভেন্টিলেটরে আছে, কে ডায়ালিসিসে আছে, তো অনেক টেন্স এনভায়রনমেন্ট থাকে। কিন্তু যখন ওপিডিতে আমরা দেখি, আর পার্টিকুলারলি যখন পেশেন্ট ফিনিশ হয়ে যায় দেখা, আলটিমেটলি একটু লাইট মুড আসে। বাবার এটা তো জানে সবাই যে বাবার কি হয়েছে। আমি তোমাকে বলি 2-3টা জিনিস। যখন উনি তো ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, প্লাস এলডারলিতে কিছু কিছু পেশেন্ট থাকে, লাম্পস এগুলো আছে। কিন্তু প্রাইমারি যেটা দুটো মেসিভ জিনিস কি ক্রনিক লিভার ডিজিজ ওই বয়সে, এটাতে তোমাকে প্রথমে আমি বলি যে ডক্টর থেকে বেশি কমিটমেন্ট ফ্যামিলি মেম্বারের লাগবে, বিকজ ইউ হ্যাভ কমিটেড টু ডু 3 মানে থ্রাইস উইকলি ডায়ালিসিস করানো, ওনাকে আনা হসপিটাল থেকে নিয়ে যাওয়া, প্লাস ছোটো ছোটো এলিমেন্ট। আমি তোমাকে ফোনে ইয়ে করে দিই একটু ব্লাড দিতে হবে, ব্লাড নিয়ে নাও, শ্বাসকষ্ট হচ্ছে একটু অক্সিজেন নিয়ে নাও, বাড়িতে কিছু ব্যবস্থা করে রাখো। দ্যাট ডেডিকেশন, এটা হচ্ছে প্রাইম থিং। দেখো ডক্টর তো অ্যাডভাইস দেবে, কিন্তু ওটা যে মেটিকুলাসলি ফলো হবে, দ্যাটস ইজ দ্য মেরিটোরিয়াস থিং। সেকেন্ড হচ্ছে ওনার যেটা নিজের ফিজিক্যাল হেলথ, ওনার আগের লাইফ স্টাইল ভালো ছিল, হি ওয়াজ এ ডিসিপ্লিন ম্যান, হি ওয়াজ এ স্ট্রং ম্যান, খাওয়া দাওয়া ভালো ছিল। নাহলে আমরা এখন নিজেরও 74-75-এ without kidney liver disease we don't expect such a good committed. Yes, I am promising. Because তখন একটা খাওয়া দাওয়া, ওয়াকিং, হাঁটা চলা ডিফারেন্ট ছিল। এখন লোকের যেটা হচ্ছে লাইফ স্টাইল, তোমাকে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে এখন আমরা 25, 30, 32 বছর দেখছি ফ্যাটি লিভার। খালি ফ্যাটি লিভার না, এটা হচ্ছে অ্যালকোহল নিচ্ছে না, তা হলো ন্যাস। উইদাউট অ্যালকোহল, নন অ্যালকোহলিক হিস্টোহ্যাপাটাইটিস, মানে যে অ্যালকোহল কোনোদিন টাচই করে না। কেন হচ্ছে? তোমার কাছে সুইগি আছে, জোম্যাটো আছে, পিজা আছে, বার্গার আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, সুইগি, জোম্যাটো, এনিথিং ইউ আর গেটিং এভরিথিং রেডি টু ইউর হোম। তার মানে কি হচ্ছে এভরিথিং ইজ ভেরি মাচ ইজিলি অ্যাভেলেবল। তো দ্যাটস ওয়াই তুমি একটু বেশি খাচ্ছ। এখন সবাই লিফট ইউজ করছে, এসকেলেটর কেউই নিচ্ছে না, সাইকেল চালানো তো ভুলে গেছে, বাইক চলে এসেছে। এখন আমি কোনো সময় পেরিফেরিতে যাই, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদেরকে যেতে হয় মাসে 2 মাসে একবার ওপিডি করতে। আগে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ গ্রামের লোক জানতোই না, বিকজ দে ইউজ টু গো ফর এ লং ওয়াক, 10 কিলোমিটার 5 কিলোমিটার বা সাইকেলে চলতে। এখন সবার কাছে ওই বাইক হয়ে গেছে। তো দ্যাট অল মেরিটস দ্যাট আমাদের এই যে সেকেন্ডারি লাইফস্টাইল, জাঙ্ক ফুডিং, কোয়ালিটি অফ ফুডিং, প্লাস একটু নেগলিজেন্স মানে আমি ঠিক আছে একটু অল্প আছে, ফ্যাটি লিভার বলেছে, দেখালাম না দেখালাম। আর সেকেন্ড যেটা এই ডিসকাস করছিলাম, ডায়াবেটিস ইজ এ মডার্ন এপিডেমিক। এখন প্রচুর মাত্রাতে, কোনো একটা বাড়ি নেই যেখানে 1জন বা 2জন ডায়াবেটিক নেই। এভরি হাউস হ্যাজ 1 or 2 ডায়াবেটিক ইন ইন্ডিয়া, লাইক দ্যাট। So you are a lucky one. That's a good thing, but on an average we are getting a lot of diabetes. আগে মানে আমাদের ডায়াবেটিসের মাথা ছিল কি কিডনি ফেলিওর হয় বা তোমার চোখের প্রবলেম হয়, তো ওইগুলো কমনলি লোক কিডনি টেস্ট করাতো, চোখের পরীক্ষা করাতো। কিন্তু এই যে লিভারের ইনভলভমেন্ট, যখন থেকে আমরা লিভারের স্ক্যানিং করতে শুরু করেছি, ফাইবার স্ক্যান বা ইউএসজিতে ফ্যাটি লিভার রিপোর্ট করা, তারপরে দেখছি কি না ডায়াবেটিসের সঙ্গে লাইফস্টাইল, ওবেসিটি, খাবার দাবার প্লাস ডায়াবেটিস ইজ এ মেজর রিস্ক ফ্যাক্টর ফর দ্য ফ্যাটি লিভার। আর এই ফ্যাটি লিভারটা পরবর্তীকালে কিন্তু যদি আনট্রিটেড থাকছে, গ্রেড 1, 2, 3, 4, গ্রেড 4 ফ্যাটি লিভার মানে সিরোসিস, তো সবারই হয়ে যাচ্ছে না, কিন্তু কিছু চান্স তো হচ্ছে। আর এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, আমরা প্রিভেন্ট করতে পারি। যেটা তোমার বাবার ক্ষেত্রে বলছি, ধর ওনার কিডনি পেরিয়ে আছে, ওনার কোনো ওবেসিটি নেই, কিন্তু ওনার কোনো ফ্যাটি লিভার নেই, কারেন্টটা আলাদা, ওনার কারেন্টটা আলাদা। কিন্তু এখন তুমি যে নিউ জেনারেশনে ডিফাইন করো, পুরো কারেন্টটা আলাদা। তো যাই হোক, মানে আমরা টপিক থেকে ডেভেলপ করছি। তোমার বাবার ব্যাপারটা এই যে স্পেশালি এবল ম্যান, আই মাস্ট সে, with a great family support, and definitely with the doctor's help and with your multi-specialty support, and it's our duty to provide him appropriate care. একটা ব্যাপার একটু জানা আছে, এই যে আপনি ফ্যাটি লিভারটা নিয়ে এখানে বললেন, কি প্রিকশনস নেওয়া যায়? 3টা জিনিস তো বলে দিলাম। একটা জাঙ্ক ফুড বন্ধ করে দিতে হবে, প্রথমে যেটা করতে হবে, ক্যালোরি কার্টেল করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে, মানে বিএমআইটা মেনটেন করতে হবে, সেডেন্টারি হ্যাবিটটা বাদ দিতে হবে। প্র্যাকটিস করতে হলে আমি সিঁড়ি নামবো, 4 তলা চড়বো, লিফট অ্যাভয়েড করবো, যেগুলো সিম্পল স্টেপ। তো এই ছোটো ছোটো হ্যাবিট মডিফিকেশন যদি আমরা করতে পারি, আপনি 4টে রুটি খাচ্ছেন, 3টে খাচ্ছেন, 2টো করে দেন। আপনি
50 গ্রাম ভাত খাচ্ছেন 20 গ্রাম করে দেন, মানে ইউ কাটেল ইন এ ম্যানার দ্যাট হেলথ এফেক্ট হলো না, ওবেসিটিটা। তো মেনলি হচ্ছে ডায়েট, এক্সারসাইজ, ফুড হ্যাবিট প্লাস মেডিকেশন হচ্ছে। ধরো তোমার ডায়াবেটিস আছে, ওষুধ খেতে সবাই ভাবে কি একবার ওষুধ শুরু করলে বাবা তো সেটা ভেবে ব্লাড প্রেশারের সমস্যা ছিল, তার জন্য আজীবন ব্লাড প্রেশারের ওষুধই খাই, কিডনি সাপোর্ট অনেক লো ডোজের খেত। হ্যাঁ, তো দিস আর দ্য প্রবলেম, সেটা আমাদের একটা লার্নিং। আর ড্রিঙ্কিং কি বন্ধ? ড্রিঙ্কিং দেখো এখন হচ্ছে কি অ্যাবসলিউটলি তুমি বলে দাও কি খালি সব কিছু ড্রিঙ্কিং এর জন্য না। একটা হচ্ছে অকেশনাল ড্রিঙ্কিং, একটা হচ্ছে ধরো তোমার রেগুলার, একটা হচ্ছে অ্যাডিকশন। অ্যাডিকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং, কি আমি অ্যালকোহল ছাড়া উঠতে পারবো না, অ্যালকোহল না খেলে শুতে পারবো না, আমাকে ডেইলি খেতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ইফ ইউ আর টেকিং আ বিয়ার অ্যান্ড অল দিস থিং, যেটা 7% অ্যালকোহল থাকছে, তুমি সপ্তাহে বা মাসে একটা খাচ্ছ, সেটা দোষ দিয়ে হবে না কি একটা অ্যালকোহল খেয়েছে তার জন্য হচ্ছে। It is regular lifestyle which have to change, but yes, you should not be alcoholics. You should not be. There is a specific amount আছে, certain আছে। আমি 20 গ্রাম 40 গ্রামের বেশি খাচ্ছি কিনা, per day খাচ্ছি কিনা, then we can abuse that alcohol related আছে। As a doctor, I should always say you should avoid alcohol, you should avoid smoking. আর লাস্টে স্যার একটা সাজেশনস আপনাদেরকে একটু দেবেন। স্যারের দু একটা মেসেজ আছে, আই এম শিওর ইট উইল হেল্প ইউ আ লট, আপনাদের সবাইকে অনেক হেল্প করবে। আপনারা প্লিজ একটু শুনে নিন, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সেকশন যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রজিৎ কুমার তিওয়ারি, আমি হেড গ্যাস্ট্রো ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। অ্যাকচুয়ালি আমি ক্রিটিক্যাল কেয়ারে যেহেতু কাজ করি, জিআই ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশনে অনেকগুলো রুগী আমরা দেখি যার লিভার ইনভলভ আছে বা সিভিয়ার জিআই প্রবলেম আছে, যেটা কমনলি ইমার্জিং ট্রেন্ড। আমি 2 মিনিটে আপনাকে শেয়ার করতে চাই আর কিছু বলতে চাই নিজের এক্সপিরিয়েন্স থেকে। এ লট অফ ফ্যাটি লিভার কেসেস উই আর সিং, লট অফ ফ্যাটি লিভার, মানে ইয়াং বয়সে ফ্যাটি লিভার হচ্ছে ফর ডিফারেন্ট রিজন, অবেসিটি, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, কারো কোলেস্ট্রল বেশি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে অ্যালকোহল। দ্যাট ইজ এ মেজর চাঙ্ক অফ পার্সন ইজ হ্যাভিং অল দিস হ্যাবিটস লিডিং টু দ্য ফ্যাটি লিভার অ্যান্ড ক্রনিক লিভার ডিজিজ। এটা এই জন্য আমি বারবার বলছি কি এটা যে প্রিভেন্টেবল ডিজিজ। প্রিভেন্টেবল মানে আমরা চেক করতে পারি, ওটাকে আটকাতে পারি, না হলে আলটিমেটলি গ্রেড 1 থেকে গ্রেড 4 ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, সিরোসিস হয়ে যাচ্ছে। আর সিরোসিস একবার হয়ে যাওয়ার পরে আপনার একমাত্র চিকিৎসা হচ্ছে, মানে যখন অ্যাডভান্স সিরোসিস, লিভার ট্রান্সপ্লান্টেশন, লিভার চেঞ্জ করা, যেটা আমরা করি, আমরা জানি কতটা ডিফিকাল্ট লিভার পাওয়া। অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপারে বলি যে ভাই লিভার ট্রান্সপ্লান্টেশন 2 রকম হয়, একটা হচ্ছে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন, একটা হচ্ছে ক্যাডাভার। ক্যাডাভার মানে ব্রেন ডেথ পেশেন্ট থেকে আমাদের করতে হয়, আর ক্যাডাভার মানে লিভিং ডোনার মানে নিজের আত্মীয় স্বজন পার্ট অফ লিভার দিয়ে তাকে করতে হয়। কিন্তু এটা হিউজ অপারেশন, হিউজ মানি ইজ রিকোয়ার্ড। সো ওই স্টেজে না যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? অবেসিটি কমাতে হবে, জাঙ্ক ফুড খাওয়াটা কমাতে হবে বা ছাড়তে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমি কনভে করতে চাই, ভ্যাকসিন প্রিভেন্টেবল, যেগুলো যেমন হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস এ, এগুলো একটা লিভার ডিজিজ হয় যেগুলো কি টোটালি প্রিভেন্টেবল, ভ্যাকসিন প্রিভেন্টেবল। এগুলো তো ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যে চাইল্ডহুডে নেয় খুবই ভালো, চাইল্ডহুডে যদি মিস করেছে তো অ্যাডাল্টরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্লিনিকে এসে বা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিতে পারে। তো খাবার দাবার, ডায়েট, এক্সারসাইজ, প্রপার মেডিকেশন অ্যান্ড ভ্যাকসিনেশন, দিস 4 things you make a rule from today. Don't neglect your symptoms, anything related to your health issues, please do consult your doctor. Thank you very much. সো আজকের মতো এখানেই আমাদের সেশনটা শেষ। বেরোবো, মোটামুটি অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে 10 বাজে, অনেকটা দূর ফিরতে হবে। সো আশা করি ডক্টর যা বললো সেটা শুনে আপনাদের লাভ হলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে প্লিজ কমেন্ট করে জানান। আর এবার এখান থেকে বেরোতে হবে, মোটামুটি 10টা বাজতে 10 বাজে। ওকে ওষুধ লিখে দিয়েছে, কিন্তু প্রেগনেন্সি পরে এই প্রবলেমটা ওর খুব ফ্রিকুয়েন্টলি হতো, এখন ফ্রিকোয়েন্সিটা একটু কমেছে। আর এই ব্যথাটার সঙ্গে আমি খুব ওয়াকিবহাল, কারণ রাতে এক সময় হলে তখন আর আটকানো যায় না, এত চরম লেভেলের ব্যথা হয়। ডক্টর আইকে তিওয়ারিকে যদি দেখাতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, ওনাকে ফোন করে নেবেন আর ওখান থেকে ক্লিনিকের সব ডিটেলস পেয়ে যাবেন। ডক্টর আইকে তিওয়ারি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সাথেই মেনলি যুক্ত আছেন। ম্যাক্সিমাম টাইম উনি ওখানেই থাকেন, ওখানেও উনি ওপিডি করেন। ওখানে আপনাদের ডিরেক্ট গ্যাস্ট্রো ইউনিটে ফোন করে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সবকটা ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লাস্টে একটা ব্যাপার আমি একটু বলে দিই, কারণ আমি জানি এই প্রশ্নটা ডেফিনেটলি আসবে। কাজরি প্রেগনেন্সির সময়তে ওর গাইনোকোলজিস্ট ছিল হচ্ছে ডক্টর ভাস্কর পাল,
এবং ভাগীরথী নিউটিয়াতে যখন অ্যাডমিশন হয়েছিল, তারপর যখন ইনফেকশনটা হলো যেটা নিয়ে ডক্টর বললেন, তখন আমরা দেখলাম যে ভাগীরথী নিউটিয়াতে সেই ইনফেকশন হ্যান্ডেল করবার মতন এক্সপার্টিস নেই। দিনের পর দিন ইনফেকশনটা যাচ্ছিল না। আর ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি হচ্ছেন ইনফেকশন স্পেশালিস্ট, মানে যদিও উনি গ্যাস্ট্রো সেকশনে রয়েছেন বাট ইনফেকশন স্পেশালিস্ট উনি, মানে অ্যাপোলো হসপিটালে যেগুলো খুব ক্রিটিক্যাল কেস আসে রিগার্ডিং ইনফেকশনস অ্যান্ড অল, যেটা কমছে না, সেই কেসেস বা যা হয় সেগুলো উনি দেখেন। তো তারপর ওকে যখন অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হলো, উনি ইনফেকশনটা দেখলেন এবং উনি টোটাল জিনিসটাকে মনিটর করলেন এবং কি এক্স্যাক্ট অ্যান্টিবায়োটিক লাগবে সেটা উনি দিলেন এবং বাই গডস গ্রেস তারপর সুস্থ হলো, তারপর বাড়ি ফিরলো।